আলিফ আমাকে একটা কথা বলেছে যে কাঁটা গলায় বিঁধে যাওয়ার আগেই কাঁটাকে তুলে ফেলতে হয়। বিঁধে যদি যায় তাহলে অনেক ক্ষতি হয়, অনেক কষ্ট হয়। বিগত 16 বছর যে কষ্টটা আমাদের হয়েছে, এই সরকার যদি মনে করে এইভাবে তারা 5 বছর অতিক্রম করবে, এই সুযোগ এই সরকারকে এটা দেওয়া হবে না। দেশের পরিস্থিতি খুবই খারাপ। দেশের 70% জনগণের যে রায়, সেই রায়কে অস্বীকার করে একটা সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে। বলেছে যে গ্যাসের দাম বৃদ্ধি করা হবে 16 টাকা থেকে 25 টাকা, বিদ্যুৎ কেন্দ্রে যে গ্যাস এবং যানবাহনের যেই গ্যাস সিএনজি সেটা আপনার 42 থেকে 65 টাকা করা হবে। এই সরকার মাত্র 5 মাসে, বলে না যে 5 মাসের সরকার, 5 মাসে এসে দফায় দফায় তারা জ্বালানির দাম বৃদ্ধি করেছে। সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি করেছে, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে, এখন গ্যাসের দাম বৃদ্ধি করছে এবং কয়েকদিন পরে আবাসিক এলাকায় যে গ্যাস সেটার দামও বৃদ্ধি করবে। আমরা জনগণের কাছে বলতে চাই, অভিভাবকদের কাছে বলতে চাই, আপনার সন্তানরা এই সরকারের কাছে, এই দলের কাছে, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের কাছে নিরাপদ নয়। আজকে আলিফের চোখ গিয়েছে, কালকে আপনার সন্তানেরও চোখ যেতে পারে। কারণ এই সন্ত্রাসী বাহিনীকে যদি প্রতিরোধ করা না যায়, তারা পুলিশ মানে না, তারা বিচার মানে না, কোনো কিছুই তারা মানে না, ফলে আপনার সন্তানেরও চোখ, আপনার সন্তান এই সরকারের কাছে, এই সরকারি বাহিনীর কাছে নিরাপদ নয়। এবং সারা দেশের যে আইন শৃঙ্খলার অবনতি, এটা শুধু সিলেট নয়, সারা বাংলাদেশে কুড়িগ্রাম সহ আমাদের আজকে সাভারেও, আজকে কেরানীগঞ্জে বাধা দিচ্ছে আমাদের কর্মসূচিতে। সারা বাংলাদেশে এনসিপি, ছাত্রশক্তি, যুবশক্তির কর্মসূচিগুলোতে বাধা দিচ্ছে, আক্রমণ করছে। ফলে এটা দিয়ে সরকার এটাই বার্তা দিচ্ছে যে এখানে কোনো বিরোধী মতের জায়গা সরকার করতে দিতে চায় না। আলিফ আমাকে একটা কথা বলেছে যে কাঁটা গলায় বিঁধে যাওয়ার আগেই কাঁটাকে তুলে ফেলতে হয়। বিঁধে যদি যায় তাহলে অনেক ক্ষতি হয়, অনেক কষ্ট হয়। বিগত 16 বছর যে কষ্টটা আমাদের হয়েছে, তো আমরা বলতে চাই যে এই সরকার যদি মনে করে এইভাবে তারা 5 বছর অতিক্রম করবে, এই সুযোগ এই সরকারকে এটা দেওয়া হবে না। দেশের পরিস্থিতি খুবই খারাপ। দেশের 70% জনগণের যে রায়, সেই রায়কে অস্বীকার করে একটা সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। টিকে থাকতে হলে অবশ্যই তাকে দমন, পীড়ন, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে টিকে থাকতে হয়, যেটা আমরা বিগত শেখ হাসিনার সরকারের সময় দেখেছি। এবং আপনারা দেখবেন যে আজকে পেট্রোবাংলা বলেছে যে গ্যাসের দাম বৃদ্ধি করা হবে 16 টাকা থেকে 25 টাকা, বিদ্যুৎ কেন্দ্রে যে গ্যাস এবং যানবাহনের যেই গ্যাস সিএনজি সেটা আপনার 42 থেকে 65 টাকা করা হবে। এই সরকার মাত্র 5 মাসে, বলে না যে 5 মাসের সরকার, 5 মাসে এসে দফায় দফায় তারা জ্বালানির দাম বৃদ্ধি করেছে। সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি করেছে, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে, এখন গ্যাসের দাম বৃদ্ধি করছে এবং কয়েকদিন পরে আবাসিক এলাকায় যে গ্যাস সেটার দামও বৃদ্ধি করবে। মানুষের বাসায় এমনি গ্যাস পাচ্ছে না, গ্যাস নাই, কিন্তু তাকে প্রতি মাসে ঠিকই বিল দিতে হচ্ছে। এখন আপনি যখন এই বিদ্যুৎ কেন্দ্র এবং যানবাহনে গ্যাসের দাম বৃদ্ধি করবেন, এটার ইফেক্ট সারা দেশে পড়বে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা কেউ এই দেশে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না এবং ব্যবসায়ীদেরকেও একদিকে তারা বিদ্যুৎ পাচ্ছে না, অন্যদিকে প্রশাসনের লোকেরা, এনবিআরের লোকেরা এবং দলীয় যারা সরকার দলীয় চাঁদাবাজরা, তারা যে তাদেরকে হয়রানি করছে। এই যখন সামগ্রিক দেশের পরিস্থিতি, সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলদারিত্ব চারিদিকে ছেয়ে গিয়েছে, 12টা প্রতিষ্ঠানে দলীয় লোককে বসিয়েছে, ইলেকশন কমিশন থেকে শুরু করে 12টা প্রতিষ্ঠান, মানে বাংলাদেশের কোনো নজিরই নেই। পদবঞ্চিত নেতাদেরকে মূল্যায়ন করার জন্য তারা রাষ্ট্রকে ব্যবহার করছে, সরকার যন্ত্রকে ব্যবহার করছে। তো এই 5 মাসে সরকারের এই যে আসল রূপ, চরিত্র আমরা দেখতে পাচ্ছি, অগণতান্ত্রিক চরিত্র, সন্ত্রাসী চরিত্র আমরা দেখতে পাচ্ছি। তো এইটা জনগণের সামনে উন্মোচিত হয়েছে হবিগঞ্জ এবং সিলেটের ঘটনায়। আমাদের কথা খুবই সুস্পষ্ট, এই যে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, আমরা অবশ্যই পেট্রোবাংলা ঘেরাও করব যদি এই ধরনের গ্যাসের দাম বৃদ্ধি করা হয়। সারা ঢাকা শহরের মানুষ তো নেমে আসবে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এই গ্যাসের দাম, বিদ্যুতের দামের প্রতিবাদে। এবং সরকার যদি মনে করে যে তারা এইভাবে দেশ পরিচালনা করবে, এটা সম্ভব না। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে, দল চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে। তৃণমূলের নেতাকর্মী যারা নিজে নিয়ন্ত্রণ করতে পারে না, নিজের দল যে পরিচালনা করতে পারে না, তার পক্ষে এই 18 কোটি মানুষের দেশ পরিচালনা সম্ভব না। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় দেশকে পুনর্গঠন করা সম্ভব নয়। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, সরকার খুবই শীঘ্রই জনগণের প্রবল প্রতিরোধের সম্মুখে পড়তে যাচ্ছে এবং আমরা মনে করি যদি বিরোধী দলের সাথে এই ধরনের আচরণ করা হয়, শুধু এনসিপি না, আপনি 11 দলের জোট, আমাদের যারা জোট সঙ্গী রয়েছে, জামাত সহ প্রত্যেকটা দলেই কিন্তু এরকম নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছে।
ফলে আমরা বলবো যে সরকার এই যে কিশোর আলিফ, অবশ্যই তার ক্ষতিপূরণের জন্য সরকার এখন কিছুই বলে নাই। সরকার থেকে আমরা আসলে আর প্রত্যাশাও করি না, বিচারও প্রত্যাশা করি না, ক্ষতিপূরণও প্রত্যাশা করি না। সরকার আলিফের সাথে নাই, এদেশের কিশোর তরুণদের সাথে নাই, তাদের চোখ উপড়ে ফেলাই এই সরকার বাহিনীর কাজ। কিন্তু আমরা মনে করি সারা বাংলাদেশের জনগণ, গণ অভ্যুত্থানের জনগণ কিশোর আলিফের সাথে আছে এবং আমাদের এই যে বিরোধী দল যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে আছে। আমরা আপনাদের উদ্দেশ্যে এটাই, জনগণকে এই বার্তাটাই দিতে যাচ্ছি যে জনগণ যাতে প্রস্তুত হয়। আমরা এই সরকারের এই ধরনের সন্ত্রাসী এবং দমনপীড়ন আচরণ কোনোভাবেই মেনে নেব না। যেই চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে সেই চোখে দৃষ্টি নেই, দৃষ্টি আসার সম্ভাবনাও ক্ষীণ, চোখটি নষ্ট হয়ে গিয়েছে। পাশের চোখটিও এটা দ্বারা ইফেক্টেড কতটুকু হবে এটাও ডাক্তাররা বলতে পারছে না। আগামীকাল বোর্ড মিটিংয়ের পরে তারা হয়তো আরেকটু আপডেট জানাতে পারবেন বলে আমাদেরকে জানালেন। আমি সিলেট থেকে এসেছি এবং সিলেটের সামগ্রিক অবস্থা আপনারা জানেন, গত 2 দিন ধরে কি হয়েছে। আমি সেই ঘটনার বিবরণীতে যাব না। 3 দিন হয়েছে এই ছেলেটার সাথে এই অবস্থা। সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয় নাই, সরকারি বাহিনীর দ্বারা আক্রমণের শিকার হয়েছে। এটা জনগণের কাছে খুবই স্পষ্ট, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্য সচিব সে আক্রমণ করছে এবং আরও সাথে আমরা মামলাও দিয়েছি অনেকের নামে। কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় নাই, কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয় নাই। অর্থাৎ সরকার একটা বার্তা দিল যে এই সরকারের যারা পৃষ্ঠপোষকতায় আছে সন্ত্রাসী বাহিনী, ছাত্রদল যুবদলের নামে, তারা চাইলে যে কাউকে দিনে দুপুরে আক্রমণ করতে পারে, মেরে ফেলতে পারে, চোখ উপড়িয়ে নিতে পারে এবং তার কোনো বিচার এই দেশে হয় না। এবং দেশে যে আইনের শাসন নাই এটাই প্রতিমান হয়েছে। এবং যখন আমরা তার বিরুদ্ধে, এই ঘটনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ কর্মসূচি দিচ্ছি, তখন সেই কর্মসূচিতে, গণতান্ত্রিক কর্মসূচিতে সরকারি দল আবারও বাধা দিচ্ছে। আমরা যখন হবিগঞ্জে আমরা গিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম প্রায় 1000-এর উপরে সন্ত্রাসী বাহিনী, যাদের হাতে দা, কুড়াল ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র। আপনারা সাম্প্রতিক সময়ে অনেক ভাষা এবং সভ্যতা, ভদ্রতার কথা শুনবেন যে এগুলার সবক দেওয়া হচ্ছে, অথচ একটা সভ্য সমাজে এটা কল্পনাও করা যায় না যে এখানে বিরোধী দলের প্রতিনিধিরা গিয়েছে, সেখানে তাদেরকে ঠেকাতে, তাদেরকে আক্রমণ করতে 1000 মানুষ, সন্ত্রাসীরা এসেছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এবং পুলিশ কিছুই করছে না। ফলে এই হচ্ছে দেশের সামগ্রিক চিত্র। এখানে ঢাকা শহরে বসে সংসদে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলে সরকারি দলের এমপিরা, তাদের এলাকায় গেলে আসল চরিত্রটা আসলে বোঝা যায় এবং এলাকায় গেলে এলাকাবাসী আমাদেরকে সেই কথাটা বলে। এবং জি.কে. গৌসের যে অনুসারী, যেই ছেলেটা এই ছেলেকে আক্রমণ করলো, সার্জিস আলমের গাড়িতে আক্রমণ করলো, তো উনি তো জনপ্রতিনিধি হিসেবেই আর থাকার কথা না। অন্য কোনো গণতান্ত্রিক দেশ হলে এতক্ষণে তিনি ক্ষমা চাইতেন এবং পদত্যাগ করতেন, অথবা দল থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হতো। তো তিনি কিভাবে আর জনপ্রতিনিধি থাকেন এটাও আমরা বুঝি না। স্বরাষ্ট্রমন্ত্রী, তার কোনো বক্তব্য নেই। প্রধানমন্ত্রী তিনি স্কুলের বাচ্চাদের তার অফিসে ডেকে এনে ছবি তুলছে, সেলফি তুলতেছে। এই যে একটা প্রতারণা এবং দ্বিচারিতা জাতির সামনে করা হচ্ছে,